শেয়ার হয়েছে স্ক্রিন? না। এবার হচ্ছে মনে হয়। হ্যালো, এবার শেয়ার হচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আগের দিন মনে হয় ফ্লাক্স, এনার্জি ডেনসিটি এই অবধি হয়েছিল, ম্যাগনিটিউড থেকে শুরু করব বলেছিলাম নাকি? লাস্ট যেদিন হয়েছিল ক্লাস, আজকে ব্রাইটনেস হয়েছিল, ম্যাগনিটিউড থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা, প্রথম দেখো আমরা লাস্ট দিন ফ্লাক্স জানলাম, লিউমিনোসিটি জানলাম। এবার করতে গিয়ে লাস্ট একটা এক্সাম্পল আমরা এনেছিলাম, যেখানে গিয়ে দেখেছিলাম যে এরকম কেস রাইজ করছিল যেখানে ফ্লাক্স লিউমিনোসিটি বোথ ওয়্যার কনস্ট্যান্ট, কিন্তু কোনটা চেঞ্জ ছিল? ব্রাইটনেস। বলেছিলাম কোনোটা বেশি ব্রাইট লাগছে, কোনোটা কম ব্রাইট লাগছে। তো সেইটাকেই আমরা কি বলছি? সেটাকেই আমরা বলছি হচ্ছে ইয়ে কি বলে, ব্রাইটনেস। ব্রাইটনেস দিয়ে আমরা ডিফাইন করছি। এবার ব্রাইটনেস সঙ্গে একটা খুব ওতপ্রোত সম্পর্ক রয়েছে ডিস্টেন্সের। সুতরাং আমি যখন মানে ব্রাইটনেস মাপছি, আমার সেখানে ব্রাইটনেসের সঙ্গে লিউমিনোসিটিরও একটা রিলেশন আসবে, ডিস্টেন্সেরও একটা রিলেশন আসবে। লাস্ট দিন তোমরা কি দুটো ফর্মুলা শিখেছিলে একবার বলো? দুটো ফর্মুলা আগের দিন শিখেছিলে কেউ একজন? আচ্ছা, L = 4πr², F। আচ্ছা, এটা শিখেছিলে। আর আর কিছু ব্রাইটনেসের ডেফিনিশনটা বলেছিলাম। F/ω। আর একবার বলো, শুনতে পেলাম না। B = F/ω। F/ω, রাইট। তার মানে ব্রাইটনেস ইকুয়াল টু F/ω। দিদি তোমার কথাটা কেটে কেটে যাচ্ছে। হ্যালো, আচ্ছা হ্যাঁ এবার শোনা যাচ্ছে, একটু আগে কি বলছিলে শোনা যাচ্ছিল না। বললাম যে ওমেগাটা কি আর এফটা কি? আমাকে বলতে ব্রাইটনেস ইকুয়াল টু এফ। সো এফ আর ওমেগার মধ্যে এফটা কি? এফটা ফ্লাক্স আর ওমেগাটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। ব্রাইটনেসটা একটা ইন্ট্রিনসিক না এক্সট্রিনসিক প্রপার্টি? ব্রাইটনেস ইন্ট্রিনসিক না এক্সট্রিনসিক? কেন এক্সট্রিনসিক? কেননা এটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে। ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, ব্রাইটনেসের ইউনিট কি বলেছিলাম? বের করতে দিয়েছিলাম নিশ্চয়ই। ব্রাইটনেসের ইউনিটটা কি কেউ বের করেছিলে? ব্রাইটনেস তো ডিপেন্ড করে এটার সাইজ বা রেডিয়াসের উপর, ডিসটেন্সের উপর তো ডিপেন্ড করে না। এটা ইন্ট্রিনসিক প্রপার্টি। হ্যাঁ, ইন্ট্রিনসিক, রাইট রাইট, ইন্ট্রিনসিক প্রপার্টি। এক্সট্রিনসিক হবে না ব্রাইটনেস। ব্রাইটনেস কি করে ইয়ের উপর ডিপেন্ড? এটা কে গো? অভিরূপ মুখার্জি কে? এর আগে কোনোদিন দেখিনি তো ওকে ক্লাসে। ও, দেখিনি এর আগে কখনো ক্লাসে। আচ্ছা হ্যাঁ, বলো ব্রাইটনেসটা তাহলে ইন্ট্রিনসিক না এক্সট্রিনসিক? ফাইনাল আনসার অভিরূপ। অভিরূপ পাঠক। ইন্টেন্সিভ। এক্সট্রিনসিক হবে না। ব্রাইটনেস থেকে ইউ ক্যান মেজার ডিস্টেন্স, বাট ব্রাইটনেস ডাজ নট ডিপেন্ড আপন দ্য ডিস্টেন্স। অবজারভার আর স্টারের মধ্যে ডিস্টেন্সের ওপর কিন্তু ডিপেন্ড করছে না ওই ব্রাইটনেসে। তুমি ব্রাইটনেস জানা থাকলে ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারছো। হ্যাঁ, যখন তুমি মেজার করতে শিখবে বিভিন্ন ম্যাগনিটিউড দিয়ে, তখন তোমার ডিপেন্ড করবে তুমি কোথায় দাঁড়িয়ে সেটাকে দেখছো। সেখানে একটা ম্যাগনিটিউড সিস্টেমের ফ্যালাসি থেকে যায়। কিন্তু যেহেতু এটা এন্টায়ারলি সাইজ ডিপেন্ডেন্ট, তাই এটা ইন্ট্রিনসিক প্রপার্টি। আর আমাকে বলো ব্রাইটনেসের ইউনিট আমি বার করতে দিয়েছিলাম মোস্ট প্রবাবলি, সেটা কত? কি এসছিল?
ব্রাইটনেসের ইউনিট করেছিলে কি? যদি না করে থাকো তাহলে একটু লিখে নাও, ইউনিট অফ ব্রাইটনেস ইকুয়াল টু, ভেরিফাই করে নিও, ইউনিট অফ ব্রাইটনেস ইকুয়াল টু আর্কস পার সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার পার স্টেরিডিয়ান। মনে হয় মৌসুমি আমাকে বলেছিলে এটা, ব্রাইটে তুমি বা ওয়েন্দ্রিলা কেউ একজন বলেছিলে। হুম, এখনো ভয়েস কাটছে? ভয়েস ব্রেক করছে এখনো? না, এইবার শোনা যাচ্ছে। কি জিজ্ঞেস করছিলে ওটা শোনা যায়নি। বললাম যে ব্রাইটনেসের ইউনিটটা কি এসছিল আগের দিন, মনে হয় তুমি আর মৌসুমি বা কেউ, সুশোভন বা কেউ এরকম আমাকে বলেছিলে ইউনিটটা। মৌসুমি আবার বললো স্টেরেডিয়ান কেন থাকবে, তো ইউনিটটা খাতায় লেখা আছে না, আমি রিপিট করব। ব্রাইটনেসের ইউনিট বলছি ওটা তো ওয়াট মিটার টু দি পাওয়ার -2, তারপর সেই সলিড অ্যাঙ্গেলের যেটা ইউনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়েও হবে। আর্কস পার সেকেন্ডটাকে যদি ওয়াটে রাখো তাহলে ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার পার স্টেরিডিয়ান, এই অবধি আছে, ঠিক আছে, লেখা আছে শুভজিৎ, ঠিক আছে। ওকে, সো এটা যদি হয়, এবার দেখো আমি যখন ব্রাইটনেস মাপতে যাচ্ছি আমার তো কোনো একটা প্যারামিটার লাগবে। আমি বি ইকুয়াল টু এফ বাই ওমেগা লিখলাম, সেখান থেকে ব্রাইটনেসের একটা ফর্মুলা আনলাম, ঠিক আছে। কিন্তু কি হয়েছিল, এই যে এক একটা কালার, এক এক ধরনের ব্রাইটনেস, এই প্রত্যেকটা জিনিসকে অনেক এনশিয়েন্ট টাইম থেকে একটা ক্লাসিফাই করা চলছে। প্রথম দিকে 6টা ভাগ করা হয়েছিল, তারপরে সেখান থেকে 7 স্কেল এসছে, সেগুলো গ্র্যাজুয়ালি হয়েছে। স্কেলটা দেখতে কেমন হয়, এই রকম হয়, 0 +5 +10 +15 +20 +25 -5 -10 -15 -20 -25। যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে উল্টো, স্কেলটা উল্টো। উল্টো মানে কি, আমরা সাধারণত বাদিক থেকে ডান দিকে যাই, স্কেলটা ডান দিক থেকে বাদিকে যায়। ইন দ্য সেন্স, তুমি যত মানে ম্যাগনিটিউড তোমার যত কম হবে তত সেটা বেশি ব্রাইট হবে, ম্যাগনিটিউড যত বেশি হবে তত সেটা ডিমার হবে। অর্থাৎ যত বেশি নেগেটিভ ভ্যালু অফ ম্যাগনিটিউড তত সেটা কি, তত সেটা হচ্ছে ব্রাইটার। যত বেশি পজিটিভ ভ্যালু অফ বা বড় ভ্যালু অফ ম্যাগনিটিউড তত সেটা ডিমার হবে। এটা হচ্ছে স্কেলের কনসেপ্টটা। আচ্ছা, এবার আসি যে মানে ম্যাগনিটিউড মানে স্টার ব্রাইটনেসকে তুমি ডিফাইন করতে গেলে কিভাবে ডিফাইন করবে। দেখো, একটা হয় কি, আমি পৃথিবীতে বসে একটা স্টারকে দেখছি রাতের আকাশে, দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা একটু বেশি উজ্জ্বল, ওটা একটু কম উজ্জ্বল, এইভাবে একটা মাপা যায়। মানে আমার চোখে দেখে আমার যেটা লাগছে, দিস ইজ অ্যান অ্যাপারেন্ট ম্যাগনিটিউড। যেটা আমি আমার পৃথিবীতে বসে মাপতে চলেছি সেটা হচ্ছে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড। সেকেন্ড হচ্ছে, আমি তাই করলাম না, আমি একটা স্কেল ডিটারমাইন করলাম। কারণ প্রথম কথা, আমি এখানে বসে কোনো জিনিসকে খুব আবছা দেখছি মানেই যে সেটা আবছা হবে এমনটা নয়, সেখানে অনেক এরর থেকে যেতে পারে। ফলে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড যেটা আমাকে ব্রাইটনেস মাপতে শেখায়, একটু দেখবে যখন ফিল্টার দিয়ে শেখাবো সেখানেই দেখবে যে আমরা দেখতে পাই রেড জাইন্ট যে স্টারগুলো, সেগুলো অনেক অনেক বেশি উজ্জ্বল, কিন্তু হোয়াইট ডোয়ার্ফকে দেখলে মনে হচ্ছে একদম ডিম একটা স্টার, কিছু নেই। কিন্তু সিনারিওটাই পুরো উল্টো, তার অনেক কারণ রয়েছে। প্রথম কথা কি বললাম, আমি পৃথিবীতে বসে মেজার করছি যে এই পৃথিবী ইটসেলফ ইজ রোটেটিং। সেকেন্ড হচ্ছে, আমার চোখ, আমি যেটা দিয়ে দেখছি সেটাতে শুধুমাত্র তো আমি ভিজিবল লাইটের স্পেকট্রাটাই দেখতে পাচ্ছি, ওটা আর কোনো স্পেকট্রায় রেডিয়েট করলো কিনা, সেই ইন্টেন্সিটিটাকে আমরা ক্যাপচার করতে পারলাম কিনা সেগুলো জানি না। সুতরাং এই যে দুটো জিনিস এবং সেন্সিটিভিটি, এই তিনটে জিনিস, এক হচ্ছে আমি যেই ডিস্টেন্সে বসে রয়েছি, যেখানে বসে মাপছি সেই ফ্রেমটা ইটসেলফ রোটেটিং। সেকেন্ড হচ্ছে, আমি যে মাপছি আমি হয়তো শুধুমাত্র ভিজিবল লাইটের স্পেকট্রাতেই দেখতে পাচ্ছি, বাকি স্পেকট্রাগুলো দেখতে পাচ্ছি না, এটা একটা। আর থার্ড কি বললাম, সেন্সিটিভিটি। তো এই তিনটের জন্য আমরা যেই ব্রাইটনেসটা দেখছি, দ্যাট ইজ অ্যাপারেন্ট ব্রাইটনেস, সেটা আমাকে কারেক্ট ভ্যালু বা কারেক্ট প্রিসিশন নাও দিতে পারে। তখন আমাকে আর একটা স্কেলের হেল্প নিতে হয়, দ্যাট ইজ অ্যাবসলিউট স্কেল। সেই অ্যাবসলিউট স্কেলটা কি, সেই অ্যাবসলিউট স্কেলটা হচ্ছে তোমাকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেপে দেবে, যে এই ডিস্টেন্সেই তুমি যদি বসে থাকো তাহলেই একমাত্র তুমি যে ভ্যালুটা মাপছো ম্যাগনিটিউডের, সেটাকেই আমি কারেক্ট অর্ডার হিসেবে নেব। অর্থাৎ আমি যেরকম তোমাদের বারবার বলি যে সবকিছুই খুব রিলেটিভ, আমি কোন রেফারেন্সের মাধ্যমে কাকে রেফারেন্সে রেখে মাপছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানেও যেহেতু আমি আমার ডিস্টেন্সটাকে একটা ফিক্সড ভ্যালুতে বেঁধে দিলাম, সুতরাং তখন আমি আমার রেফারেন্স ফ্রেমটাকে ফিক্সড করে দিচ্ছি। সো সেইভাবে যে এই ম্যাগনিটিউডটা আমরা ডিফাইন করবো, দ্যাট ইজ অ্যাবসলিউট ম্যাগনিটিউড।
আর একটা প্রবলেম যেটা হচ্ছে, আমি বারবার বলছি, আমি যে স্পেকট্রা দেখছি সেটা হয়তো শুধু ভিজিবল স্পেকট্রা, মেবি দ্য স্টার ইজ রেডিয়েটিং ইন সাম আদার স্পেকট্রা। সুতরাং এই যে বাকি স্পেকট্রাগুলোতে ও রেডিয়েট করছে কি করছে না সেটাকেও কনসিডার করার জন্য উই নিড আ কারেকশন উইচ উইল বি আর বোলোমেট্রিক কারেকশন। তাহলে ব্রাইটনেসকে আমি তিনটে জিনিস দিয়ে মাপবো। ফার্স্ট, its apparent magnitude; second, its absolute magnitude; and there will be a correction which is bolometric correction. তিনটে জিনিস ঢুকেছে মাথায়? কি বললাম এতক্ষণ? প্রত্যেকে কি বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো। অ্যাপারেন্ট ম্যাগনিটিউড, অ্যাপারেন্ট ম্যাগনিটিউড মানে হচ্ছে, হ্যাঁ কি বললে মৌসুমী? আর একবার রিপিট করো, শোনা যাচ্ছিল না। হ্যালো, কিছু বলছিলেন? এখানে কি দেখো তো খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তাহলে আমি অন্য রুমে গিয়ে বসবো যদি না শুনতে পাও। এখন শোনা যাচ্ছে, মানে একটু আগে না মাঝে মাঝে মানে কথাটা কেটে যাচ্ছিল। আমাকেও দেখাচ্ছিল ইন্টারনেট কানেকশন মানে ডাউন দেখাচ্ছিল, ব্যাড। মৌসুমীর কথা কিছু শুনতে পাচ্ছি না। মৌসুমী একটু চ্যাটে লেখো তো কি লিখছো, যেটা বলছো একটু চ্যাটে লেখো। হ্যালো মৌসুমী, কি বলছিলে আর একবার একটু চ্যাটে লেখো। অভিরূপের তো ডাউট হলো অ্যাপারেন্ট আর অ্যাবসলিউটের মধ্যে। মৌসুমী কি বললে আমাকে একটু চ্যাটে লেখো বা আরেকবার রিপিট করো। আচ্ছা, আমি ততক্ষণ অভিরূপের ক্লারিফাই করে দিই, যেটাও জিজ্ঞেস করলো। অ্যাপারেন্ট ম্যাগনিটিউড মানে আমি পৃথিবীতে বসে একটা তারাকে দেখছি, পাশে আর একটা তারাকে দেখছি, একটা আমার বেশি উজ্জ্বল মনে হলো আর একটা আমার কম উজ্জ্বল মনে হলো, এটা হচ্ছে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড which can be measured wherever the observer is sitting. যেখানেই বসে থাকুক না কেন, যে কোনো ডিস্টেন্সে বসে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড তুমি মাপতে পারো, এবং সেটা সম্পূর্ণ তুমি কোন স্পেকট্রায় দেখছো, কোথায় বসে দেখছো তার উপর ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস ইট ইজ এন্টায়ারলি ডিপেন্ডিং আপন দ্য রেফারেন্স ফ্রেম। তুমি কোথায় বসে জিনিসটাকে দেখছো তার উপর ডিপেন্ড করে যে ব্রাইটনেসটা তুমি পাবে, দ্যাট ইজ অ্যাপারেন্ট ব্রাইটনেস। আর অ্যাবসলিউট ব্রাইটনেস তখন আসছে যখন আমি একটা লেন্স স্কেলকে স্পেসিফাই করে দিচ্ছি, যখন ডিফাইন করব দেখবে 10 পারসেকে বসে যখন মাপবো সেই ব্রাইটনেসটাই হচ্ছে অ্যাবসলিউট ব্রাইটনেস। অর্থাৎ অ্যাবসলিউট মাপার সময় উই আর ফিক্সিং আওয়ার পজিশন। You cannot find or you cannot measure the brightness at any distance. Whenever you are sitting at a certain particular distance which is defined, which is prescribed, সেইটাই বসেই যখন তুমি মাপবে সেই ব্রাইটনেসটাকে, দ্যাট ইজ অ্যাবসলিউট ব্রাইটনেস। বোঝা গেছে এবার অভিরূপ? আর বোলোমেট্রিক মানে হচ্ছে, হ্যাঁ বলো, বুঝতে পেরেছো? প্রত্যেকের ক্লিয়ার? অ্যাপারেন্ট আর অ্যাবসলিউট। অদিতি পরে জয়েন করেছো, বুঝতে পেরেছো? হ্যাঁ দিদি। সো অ্যাপারেন্ট মানে তুমি যে কোনো ডিস্টেন্সে বসে থাকো যেটা দেখবে, আর অ্যাবসলিউট মানে ইউ আর ফিক্সিং দ্য ডিস্টেন্স। তুমি একটা ডিস্টেন্সকে ফিক্স করে দিচ্ছ, সেখানে বসে যখন তুমি দেখবে সেটা হচ্ছে অ্যাবসলিউট ব্রাইটনেস। আর বোলোমেট্রিক মানে বারবার বলছি, বোলোমেট্রিক মানে হচ্ছে যখন তুমি ওই পার্টিকুলার স্পেকট্রা নয়, বাকি যে স্পেকট্রাগুলো সেগুলো যখন তুমি কনসিডার করছো, অর্থাৎ when you are considering the entire radiation over all the possible wavelengths, that is your bolometric correction. সুতরাং তুমি তো শুধু নিজের চোখে যে ভিজিবল স্পেকট্রা দেখছো তাতে না করে, হতেই তো পারে স্টারটা ভিজিবল স্পেকট্রা রেডিয়েটই করছে না, ইউভি তে করছে, বাট তোমার চোখ ইউভি দেখতে পায় না, তাই তোমার সেটাকে ডিমার মনে হচ্ছে, ফলে ইউ নিড আ কারেকশন। So that kind of correction is known as bolometric correction. ক্লিয়ার তিনটে জিনিস? কারণ এই তিনটার উপরেই আমরা আজকে পুরো পড়াশোনা করব এবং এটার উপরেই অঙ্ক করব।
বোঝা গেছে? শুভজিৎ, সুশোভন বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো এবার ফিরে আসছি এতে। মৌসুমীর কি হলো? ওর মনে হয় নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ও তো বললো, বুঝতেও পারলাম না আমি। চলো একটু ও মনে হয় লিভ হয়ে গেছে। হ্যাঁ, ও কিছু বলছিল, সেটা আমি শুনতেও পাচ্ছি না। নেটওয়ার্ক প্রবলেম না কি হলো বুঝলাম না। কি বললো শুনতে পেয়েছিল? আমি কিছু শুনতে পাইনি। কিছু আমরা ডাউট জিজ্ঞেস করছিল মেবি ও। কি একটা অ্যাবসলিউট কি একটা জিজ্ঞেস করছিল, ভালোভাবে শোনা যায়নি। ওর মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা, ও জয়েন করুক। হ্যাঁ, ও আবার জয়েন করুক, দেন দেখছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ার লেখাগুলো, নাকি আরেকটু জুম করব? এবার ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, কেউ একজন রিড আউট করো ম্যাগনিটিউড সিস্টেমটা। কে রিড আউট করবে? কে বললো ঠিক আছে? ঠিক আছে কে বললো? আমি পড়ো, ম্যাগনিটিউড সিস্টেমটা পড়ো। Magnitude system. Visual magnitude. The human eye in daylight is almost sensitive to radius with a wavelength about 550 nanometer. The sensitivity decreases towards red and towards violet. A longer wavelength, shorter wavelength. The magnitude corresponding to the sensitivity of the eye is called visual magnitude, MV or V. Photovisual তাহলে magnitude. ভিজুয়াল ম্যাগনিটিউডটা কি? ভিজুয়াল ম্যাগনিটিউডটা কি বোঝাও। কি বুঝলে এখান থেকে? ভিজুয়াল ম্যাগনিটিউড কি? আমাদের চোখের সেনসিটিভিটিতে যতটা দেখতে পাচ্ছি, চোখে দেখে যতটা বোঝা যায় সেটা। সেটা রাইট। এরপরে ফটো ভিজুয়াল ম্যাগনিটিউড এসো। Photovisual magnitude. Photographic plates are usually most sensitive at blue and violet wavelengths and are also able to register radiation invisible to the human eye. The sensitivity of the eye can be simulated by a yellow filter and plates sensitized to yellow and green light. Magnitudes thus observed are called photovisual magnitudes. তাহলে Photographic ফটো plate দিয়ে ভিজুয়াল যেটা ম্যাগনিটিউড মানে কি? হ্যাঁ, পড়ে নাও। পড়া হয়ে গেছে photovisual magnitude. তাহলে ফটো Photographic ভিজুয়াল plate দিয়ে যেটা হয়। ম্যাগনিটিউডের মানে কি? ফটোগ্রাফিক প্লেট, অর্থাৎ সেখানে কি কোন জিনিসটা তোমাদের মনে হয় যে মানে আগেরটাতে তো যেটা পড়লে ভিজুয়াল ম্যাগনিটিউড, সেটার থেকে কি অ্যাডভান্সমেন্ট হবে ফটো ভিজুয়াল ম্যাগনিটিউডে? হ্যাঁ, ব্লু আর হাইলাইট যেটা। That means the sensitivity of observation will be improved. Clear? ফটো ভিজুয়াল দেওয়ার মানে সিসিডি এরপরে যখন পড়বে টেলিস্কোপের ফাংশনিং এন্ড অল, ওখানে সিসিডি দিয়ে ফটো ভিজুয়াল ম্যাগনিটিউড গুলো মাপা হয়। তো তাহলে আমি যখন প্রবলেম গুলো বলেছিলাম তার মধ্যে একটা প্রবলেম ছিল কিন্তু সেন্সিটিভিটি। তাহলে সেই সেন্সিটিভিটিটাকে ইমপ্রুভ করলো কি দিয়ে? ফটো ভিজুয়াল ম্যাগনিটিউডকে ডিফাইন করে। ফার্দারে এসো অ্যাপারেন্টে, অ্যাবসলিউট না, অ্যাপারেন্টে এসো। আচ্ছা। The response of the human eye to the brightness of light is not linear. If the flux densities of 3 stars are in ratio 1:10:100, the brightness difference of the first and the second star seems to be equal to the difference of the second and third star. Thus, equal brightness ratio correspond to equal apparent brightness difference. Hence, the human perception of brightness is logarithmic. তাহলে এখানে কি কি প্রবলেম এলো এবার? মানুষের চোখ ওই লগারিথমিক ইনক্রিমেন্টটাকে মানে বুঝতে পারে ব্রাইটনেসের। কি লিখছে? if the flux densities of 3 stars are in the ratio 1:10:100, the brightness difference of the first and the second star seems to be equal to the difference of the second and third star. Thus, equal brightness ratios correspond to equal apparent brightness difference. Hence, the human perception of brightness is logarithmic. The brightness class GP series, brightness class or magnitude can be defined accurately in terms of the observed flux density through the relation that is m equal to minus 2.5 log of f by f naught. The zero of the magnitude corresponds to some
pre-selected flux density F naught, the magnitudes M1 and M2 of the two stars and the corresponding flux densities F1 and F2 are related by a relation. The magnitude of the star, brightest star Sirius is negative, while the magnitude of the sun is minus 26.8 and that of the full moon is minus 12.5. সুতরাং অ্যাপারেন্ট ম্যাগনিটিউড হলো আমাদের চোখ তো দেখছে কিন্তু সেটা কখনোই লিনিয়ার স্কেলে দেখতে পাচ্ছে না, অর্থাৎ একটা লগারিদমিক স্কেল আসছে। এতদিন আমরা যে ফ্লাক্সের সঙ্গে ব্রাইটনেসের রিলেশনটা বলছিলাম F/ওমেগা, সেটা থেকে আমরা বুঝতে পারছিলাম না যে আমাদের চোখে কতটা আসলে ধরা পড়ছে। আমাদের চোখের এই যে সেন্সিটিভিটির ব্যাপারটা সেটা যে লগ স্কেলে ভ্যারি করছে, সেই জিনিসটাকে এখানে ইনকর্পোরেট করা হলো -2.5 লগ অফ F/F0 দিয়ে। এবার কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে কেন -2.5 লগ নিলাম, কারণ হচ্ছে যখন অনেক আগে থেকে এই ব্রাইটনেস গুলো তো এক্সপেরিমেন্টাল অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি, দেখে 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 ভ্যালুগুলোকে বসিয়ে ওরা এই স্কেলগুলোকে ফিক্স করছিল। তখন ওরা যে স্কেলগুলো ফিক্স করছিল ওরা দেখেছিল যে হ্যাঁ, যদি আমি এই 2.5 ফ্যাক্টরি ইনক্রিজ করি তাহলে আমার মানে টেবিলটা মিলে যাচ্ছে, তাই জন্য 2.5টা এসছে। কোনো ডেরিভেশন বা কিছু নয়, এন্টায়ারলি অবজারভেশন থেকে রেজাল্টটাকে অ্যানালাইজ করে দেখা গিয়েছিল যে এই ফ্যাক্টর 2.5 এর সঙ্গেই প্রপোর্শনাল হচ্ছে, তাই m = -2.5 লগ অফ F/F0। এবং যখন সেটাকে আমি ডিফারেন্স বার করছি, আমি যদি দুটো স্টারের ব্রাইটনেসকে কম্পেয়ার করি, তাদের ডিফারেন্স বার করতে চাই, তখন এই যে স্ট্যান্ডার্ডাইজড যে ফ্লাক্স ডেন্সিটি দ্যাট ইজ F0 সেটা মানে এলিমিনেট হয়ে যাবে এবং হয়ে আমার কাছে যে ফর্মুলাটা পড়ে থাকবে দ্যাট ইজ M1 - M2 = -2.5 লগ অফ F1/F2, যেখানে ওই দুটো ম্যাগনিটিউডে দুটো স্টারের দুটো ম্যাগনিটিউড M1 এবং M2 এবং তাদের দুটো ফ্লাক্স F1 এবং F2 দেওয়া থাকবে। ক্লিয়ার হয়েছে? ধরো তোমাকে বলে দিল যে স্টারের ম্যাগনিটিউড এত এবং তার ফ্লাক্স এত বলে দিল, দিয়ে আরো কোনো একটা স্টারের ম্যাগনিটিউড বলে তার ফ্লাক্স বার করতে দিল, তখন তুমি যে ফর্মুলাটা ইউজ করবে সেটা হচ্ছে এই ফর্মুলাটা। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের অ্যাপারেন্ট ম্যাগনিটিউডের এই জায়গাটা? দিদি ফর্মুলা এটা ডেরিভেশন নেই? হ্যালো, না, হ্যাঁ কে বলো, কেউ কিছু বলছিল, ডেরিভেশনটা শুনতে পেলাম। আর একজন কে কি বললে? হ্যালো, মৌসুমি। হ্যাঁ হ্যাঁ বলো বলো। কি যেখানে লগ মানে হ্যালো, শোনা যাচ্ছে? তোমার কথাটা কেটে যাচ্ছে, তুমি একটু চ্যাটে লিখে দাও না, তাহলে বেটার হয়। শুনতে পাচ্ছি না, হাফ আসছে হাফ আসছে না। না, সেটা তুমি যেটাকে ফিক্স করবে ওটা আমি আসছি। F0 তুমি এরপরে ফিক্স করবে একটাকে, করে সেটা দিয়ে অঙ্ক করবে, সেটা বলে দিচ্ছি। মৌসুমি অনেকক্ষণ ধরে কিছু বলছে, আর আরেকজন জিজ্ঞেস করেছিল ডেরিভেশন নিয়ে, না? ডিরাইভ করা যায়, ফ্লাক্সের সঙ্গে জিনিসটা ডিরাইভ করা যায়, সেটা আমি করিয়ে দেবো। ওর ইয়েটা কি বললো বলো তো মৌসুমি, ওর কথা আমি কিছুই শুনতে পাচ্ছি না। তোমরা কেউ শুনতে পেলে ওর কথা? আমি তো শুনতে পাচ্ছি না ওর কোনো কথাই। ও বলছে যে লগটার বেসটা কি, মানে এক্সপোনেনশিয়াল নাকি 10? 10 ln হলে এক্সপোনেনশিয়াল হতো, 10 বেস 10। শুনতে পেয়েছে এবার? নেট কানেকশন। আচ্ছা, ফার্দার এই তো লগটা 10 বেসে নেওয়া নাকি 10 এক্সপোনেনশিয়াল নয়, নয়, হলে ln হতো। আচ্ছা, তাহলে এবার যদি এ হয়, ডেরিভেশনটা পরে বলছি, এটা এসো অ্যাবসলিউট ম্যাগনিটিউডে এসো, যে রিড আউট করছিলে। Absolute magnitude. A quantity measuring the intrinsic brightness of a star is called absolute magnitude.
It is defined as the apparent magnitude at a distance 10 parsec from the star. The flux density at a distance 10 parsec from the star defines its absolute magnitude. Relation between apparent and absolute magnitude is small m minus capital M equals to 5 log r by 10 parsec. The ব্যাস ব্যাস absolute ব্যাস এই অবধি। আচ্ছা, খাতায় আগে তোমরা ওই ফর্মুলাটা লেখো তো, স্মল এম এর ফর্মুলাটা খাতায় সবাই কপি করো আগে, হলে বলবে। হয়েছে দিদি। আচ্ছা, এবার আমাকে বলো ফ্লাক্স আর ডিস্টেন্সের মধ্যে কি রিলেশন? ফ্লাক্স আর ডিস্টেন্সের ফর্মুলাটা কি ছিল? 1/r² ছিল। হ্যাঁ, মানে L/4πr², তাই তো? হ্যাঁ। তাহলে এবার তুমি ইয়ে করো, কি বলে, মানে ফ্লাক্সের জায়গায় ওই ফর্মুলাটাকে সাবস্টিটিউট করো, লিউমিনোসিটি আর ডিস্টেন্স দিয়ে যে ফর্মুলাটা সেটা সাবস্টিটিউট করো। দিয়ে এম কি আসছে আমাকে বলবে, স্মল এম। five log r by r0. রাইট, 5 log r/r0। এবার আমাকে একটা কথা বলো, যদি আমি ডিস্টেন্সটা 10 পারসেক নিই তখন এমটা কত আসছে? ডিস্টেন্সটা আর এর জায়গায় ইউ পুট 10 পারসেক। হ্যাঁ, তখন ওই সেই অ্যাবসলিউটের যে ফর্মুলাটা ছিল এরকম আসছে। মানে এই জিনিসটা কি পাচ্ছ, স্মল এম মাইনাস ক্যাপিটাল 5 log r minus 5. হ্যাঁ হ্যাঁ, ওইরকম। 5 log r minus 5, 10 বসিয়েছো তাই তো? আচ্ছা, এবার তুমি আমাকে বলো, যদি এই জিনিসটা করো, মানে এম মাইনাস ক্যাপিটাল এম করে দেখো এই রেজাল্টটা ভেরিফাই হয় কিনা। আগের যেটা পেয়েছো না লগ 5, ওটাকে বক্স করো, ওটাও লাগবে অঙ্কে, ওটাকে বক্স করো। আর এই ফর্মুলাটা আসছে কিনা ভেরিফাই করবে, এম মাইনাস ক্যাপিটাল এম ইকুয়াল টু 5 log r by 10 পিসি আসছে কিনা। হ্যাঁ, মানে r0 জায়গায় যদি আমরা 10 পিসি বসাই তাহলে তো ওটাই আসবে। r0 জায়গায় 10 পিসি বসাবো না তো, r0 জায়গায় কেন 10 পিসি বসাবে? ক্যাপিটাল কি? ক্যাপিটাল আর তুমি কি লিখেছো? ক্যাপিটাল আর কি করে বলবো, কি লিখেছো আমাকে বলো। স্মল এম এর ফর্মুলাটা কি এসছে ডিস্টেন্স দিয়ে? 5 log r/r0। r0। এবার আমি বলছি তুমি যখন 10 পিসি ডিস্টেন্সে মাপছো তখন কি হয়ে যাচ্ছে, আর এর জায়গায় কি বসাবে তুমি? r0টা r0ই থাকবে, আর এর জায়গায় 10 বসাবে, তাই তো? আর এর জায়গায় 0 জায়গায় 10 10 বসাবে। r0 কেন 10 হবে? r0 তো এটাকে কি ক্যাপিটাল এম বলছে, মানে 10 পিসি? হ্যাঁ, তখন ওটাকে ক্যাপিটাল এম ডিফাইন করলাম। এবার যখন তুমি স্মল এম কে r0টাকে 10 নিয়ে করবে তখন সেটা হয়ে যাবে তোমার অ্যাবসলিউট ম্যাগনিটিউড। তুমি যদি ডিরেক্ট r0 ইকুয়াল টু 10 বসিয়ে ওখানে বলতে চাও সেটাও বলতে পারো। আমি চাইছি এটাকে ডিরাইভ করা, মানে আলাদা করে স্মল এম বার করো, আলাদা করে ক্যাপিটাল এম বার করো, করে ডিফারেন্সটা এটা হচ্ছে সেটা দেখাও। দুটোর ক্ষেত্রে r0 ফিক্স রাখো তো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, মানে ওই r0টা কেটে যাবে তখন, কেটে যাবে, রাইট, লগারিদম। হ্যাঁ, এবার যেটা তোমরা বলছো যে আমি যদি r0টাকে 10 পারসেক বসিয়ে দিই, অ্যাবসলিউটলি কারেক্ট, কারণ ডেফিনিশন তাই বলছে। আমি আমার স্কেলটাকে ফিক্স করব 10 পারসেকে রেখে আমি দেখব কোথায় আসছে, কিন্তু সেইটাই যে ওই দুটো মানে অ্যাপারেন্ট ম্যাগনিটিউডের ডেফিনিশন থেকেই যে ওটাকে আনা যায় সেটাই ভেরিফাই করতে বললাম। প্রত্যেকের হয়েছে?
ওইটা তো এই হুম। ফর্মুলাতেও বসালে হবে, ওই যে m1 মাইনাস m2 দিয়ে একটা ছিল না, হ্যাঁ হ্যাঁ ওইখানে হ্যাঁ, হবে হবে, অবশ্যই ওইখানে হবে। একটা জায়গায় m আর একটা জায়গায় ক্যাপিটাল M ওইটা বসালে ক্যাপিটাল এম এবং একটা জায়গায় 10 বসালে আসবে। ওই সব ফর্মুলা থেকেই একই জায়গায়, ইফ ইউ আর কামিং টু আ সিঙ্গেল পয়েন্ট, দ্যাট মিনস তোমার জিনিসটা ঠিক রয়েছে, স্টেপ বাই স্টেপ ঠিক আছে। 1 মিনিট, একটা কল আসছে। হ্যালো, হ্যাঁ, তো তাহলে সবার এটা এসছে তো, যে এই ফর্মুলাটা এখানে রয়েছে, m মাইনাস স্মল m মাইনাস ক্যাপিটাল M ইকুয়াল টু 5 log r বাই 10 pc। প্রত্যেকের এই রেজাল্টটা এগ্রি করছো? অভিরূপ হ্যাঁ দিদি। এসছে? অদিতি, অভিরূপ, ইন্দ্রিলার এসছে। আর এক অভিরূপ, এর সঙ্গে তো পরিচয়ই নেই। অভিরূপ মুখার্জি এসছে রেজাল্টটা? পেয়েছো? m মাইনাস m ইকুয়াল টু 5 log r বাই 10 pc অ্যাপারেন্ট ম্যাগনিটিউডের ডেফিনিশন থেকে। ওকে, আচ্ছা, এবার চলে এসো আরেকজনকে রিড আউট। হ্যাঁ, কেউ কিছু বললে? কেউ কি কিছু বললে? আচ্ছা, নেক্সট তাহলে এবার পড়ো, বোলোমেট্রিকটা পড়ো। এই রিলেশনটা আমি স্কিপ করালাম। আচ্ছা না, এই রিলেশনটাও করে নাও, এটা রিড আউট করো, দেন বলে দিচ্ছি কিভাবে আসছে। এটা পড়ে নাও, যে কোনটা? পড়ছিলে রিড আউট করো। Absolute এই যে bolometric দ্য magnitude. অ্যাবসলিউট বোলোমেট্রিক ম্যাগনিটিউড। হ্যাঁ, The absolute bolometric magnitude can be expressed in terms of luminosity m bolometric minus m bolometric not. ওটা কিসের জন্য দিয়েছে? সানের জন্য? ওটা কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, কি বললে? সানের জন্য? সানের জন্য। এম বল সান, মানে ওটা সানের বোলোমেট্রিক ম্যাগনিটিউড। equals to minus 2.5 log L by L not sun, where বলো m তো এটা কি করে আসবে? আচ্ছা, পড়ে নাও। হ্যাঁ, পড়ে নাও। ওয়্যার এম বল, ওটা ওইগুলো সব নট, হ্যাঁ, ওগুলো বসেনি হ্যাঁ। ঠিকঠাক, ওগুলো হচ্ছে সব Where- ইজি। ওটা হ্যাঁ, where m bol not and L not are
respectively the bolometric magnitude and luminosity of the sun. The absolute bolometric magnitude m bol equals to 0 corresponds to a luminosity L naught equals to 3 × 10⁻28 watt. এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে, লুমিনোসিটি অফ সানের ভ্যালু মুখস্থ রাখতে হবে। এবার আমাকে তোমরা বলো এম বল মাইনাস এম বল স্টার ইকুয়াল, এই স্টার বলছি, সান ইকুয়াল টু মাইনাস 2.5 লগ এল বাই এল নট, এটা কি করে আসবে? ওই f বাই f নট ছিল না ওখানে, মানে ওই যে ওখানে f বাই f নট ছিল, হ্যাঁ, ওখানে ওইগুলো f টাকে l বাই 4 পাই r স্কয়ার সাবস্টিটিউট করলে চলে আসবে। এল বাই 4 পাই আর স্কয়ার। হ্যাঁ ওয়েন্ডিলা বলো, ওয়েন্ডিলা বলো কি বলছিলে? ঘরটা কনস্ট্যান্ট। হ্যাঁ বলছি যে ওই যে f ইকুয়াল টু l বাই 4 বাই r স্কয়ার, ওখানে যদি l টা ভ্যারি করে আর যদি r টা কনস্ট্যান্ট হয় তখন ওই রকম হবে ইকুয়েশন। আর এর ভ্যালু কত হবে কনস্ট্যান্ট বলতে? মৌসুমি আর এর ভ্যালু কত হবে? 10%। গুড, দ্যাট মিন্স আমি এবার কেসটা কি হয়ে যাবে বলো তো? এবার কেসটা হবে আমি 10%কেই একবার সূর্যকে দেখবো, একবার স্টারকে দেখবো, একবার সূর্যের লুমিনোসিটি মাপবো, একবার স্টারের লুমিনোসিটি মাপবো। যেই দুটো পেয়ে যাব তখনই আমি দুটো স্টারের মানে অ্যাবসলিউট ম্যাগনিটিউড যেটা রয়েছে তাদের মধ্যে ডিফারেন্স বার করতে পারবো। তাহলে এই ফর্মুলাটায় কোনো প্রবলেম নেই কারোর? এই ফর্মুলাটা কখন ইউজ করবে? যখন তোমাকে কোনো একটা স্টারের অ্যাবসলিউট ম্যাগনিটিউড ইন টার্মস অফ সোলার অ্যাবসলিউট ম্যাগনিটিউড বার করতে দেবে, তখন এই ফর্মুলাটা ইউজ হবে। প্রত্যেকের ক্লিয়ার এই অবধি ফর্মুলাগুলো? আগেরটা এবং এই পরেরটা দুটো ম্যাগনিটিউড ফর্মুলা। অদিতি? হ্যাঁ হ্যাঁ, আর এর ভ্যালু কত হবে তুমি আমাকে আনসার করো, কত হবে? অভিরূপ বলো কত হবে? আমি এখানে কি করছি? আমি তোমাকে বলছি আমি অ্যাবসলিউট ম্যাগনিটিউড মাপছি। কি মাপছি? অ্যাবসলিউট ম্যাগনিটিউড। কোন স্কেলে মাপা হয় অ্যাবসলিউট ম্যাগনিটিউড? অভিরূপ কত ডিস্টেন্সে? when we are measuring the absolute magnitude of a star, then the observating point should be at a distance of what from the star? কত ডিস্টেন্সে থাকবে? 10%, রাইট? তার মানে আমি এখন যে ডিফারেন্সটা মাপতে চলেছি সেটা দুটো স্টারের অ্যাবসলিউট ম্যাগনিটিউডে মাপতে চলেছি, যখন কিনা একটা স্টার হচ্ছে সান। তাহলে এখানে যখন আমি ফ্লাক্সের জায়গায় এল বাই 4 পাই আর স্কোয়ার বসাবো, সেখানে আর স্কোয়ার গুলো কেটে যাবে, বিকজ বোথ দ্য আর ইজ সেম হেয়ার, both the r are same here, দুটো r এর ভ্যালু 10%, সেটা কেটে যাবে। শুধু ভ্যারি করবে কি দুটো স্টারের লুমিনোসিটি, একটা হচ্ছে নর্মাল এল which is the luminosity of the star, another one is the l star, l sun, that is the luminosity of the sun। তাহলে ডিসটেন্সটা এখানে 10% দুজনের ক্ষেত্রেই বসবে which is constant, so কেটে যাবে। ক্লিয়ার হয়েছে এবার অভিরূপ? ঠিক আছে, চলো এবার তাহলে এসো পরেরটা, এসো বোলোমেট্রিকে এসো। The magnitude of a star measured across all wavelengths so that it takes into account the total amount of energy radiated is called bolometric magnitude m bol. If a star is a strong infrared or ultraviolet emitter, its bolometric magnitude will differ greatly from its visual magnitude. The bolometric magnitude can be derived from the visual magnitude if we know the bolometric correction BC. M bol equals to MB minus BC. By definition, the bolometric correction is 0 for radiation of solar type stars. Although the visual and bolometric magnitude can be equal, the flux density corresponding to bolometric magnitude must be always higher. আচ্ছা, তো আমাকে এবার একটা কথাই বলো, এই সব কিছু কি এলো পরে বলছি, বোলোমেট্রিক কারেকশন কেন করব? সব ওয়েভলেন্থের যাতে লাইট গুলোকে মানে কারেক্ট মেজার করা যায় আর কি। হ্যাঁ, অর্থাৎ তোমার এতক্ষণ অবধি 2-3টে প্রবলেম ছিল বলেছিলাম, মনে আছে? সেন্সিটিভিটি, ডিস্টেন্স, অ্যানাদার ওয়ান ইজ আমি কোন স্পেকট্রায় দেখছি সেটা। দুটো কারেকশন হয়ে গেছে, থার্ড কারেকশনটা করার জন্য আমার বোলোমেট্রিক ম্যাগনিটিউডের প্রয়োজন। অর্থাৎ শুধুমাত্র ভিজিবল বা শুধুমাত্র ইনফ্রারেড নয়, পুরো এনার্জি স্পেকট্রা, মানে কিসে যতগুলো পসিবল স্পেকট্রা হয় পুরোটাতে কতটাও রেডিয়েট করছে সেটা আমি মাপবো হচ্ছে বোলোমেট্রিক ম্যাগনিটিউড দিয়ে। ক্লিয়ার?
খাতা বের করো, হেডিং দাও কালার ইন্ডেক্স, হেডিং দাও কালার ইন্ডেক্স বলে। দিয়েছো হেডিং? হ্যাঁ লিখে, হ্যাঁ Okay, so লেখো the color index is defined as the color index is defined as the color index is defined as the difference in apparent magnitude, the difference in apparent magnitude of the stars defined as the difference in apparent magnitude, the difference in apparent magnitudes of the stars measured in two different wavelength bands, measured in two different wavelength bands. Huh? Of the star measured star measured in two different wavelength bands. হয়েছে প্রত্যেকের লেখা? হ্যাঁ লিখবে from this color index we can determine the energy distribution of the star, the energy distribution of the star. From this color index we can determine the energy distribution of star energy distribution of the star and hence the temperature of the star, the temperature of the star. লিখেছো? আচ্ছা, সুশোভন যে জিজ্ঞেস করছিলে যে ডেরিভেশনটা নিয়ে, সেটা এবার এখানে বলি কালার ইন্ডেক্সে বলার আগে। তোমার ফর্মুলাটা কি এসেছিল? m ইকুয়াল টু -2.5 log f বাই f নট। জেনারেলি আমি যখন ম্যাগনিটিউড দিয়ে কি মাপছি, কোনো একটা স্টারের ব্রাইটনেস। তো যখন আগেকার দিনে এই আমি বললাম আগেই যে আগে অনেক আগে থেকে যখন অ্যাস্ট্রোনমাররা দেখছে তখন থেকেই ওরা এই ব্রাইটনেসের জিনিসটা দেখে বুঝেছিল যে স্কেলটা হচ্ছে একটা লগারিদমিক স্কেল, যেটা তুমি পেলে যে লিনিয়ার স্কেল নয়। তো লগারিদমিকটা সেখান থেকে আসে, ওই এক্সপেরিমেন্টাল দেখে অবজারভেশনাল এক্সপেরিমেন্ট থেকে আসে যে লগারিদমিক স্কেল। এবং ম্যাগনিটিউডটাকে এইভাবে ডিফাইন করা, এটা লিখে না, এটা স্লাইডে কোথাও দিতে ভুলে গেছি, m ইকুয়াল টু -2.5 log of b, অর্থাৎ ম্যাগনিটিউড হচ্ছে ব্রাইটনেসের লগারিদমিক স্কেল। এবং ওই 2.5টা আবার বললাম ওটাও অবজারভেশন থেকে দেখেই এসেছিল। সো ব্রাইটনেস ইজ অলওয়েজ ডিফাইন্ড ইন ম্যাগনিটিউড ইজ অলওয়েজ ডিফাইন্ড ইন টার্মস অফ ব্রাইটনেস অ্যাজ m ইকুয়াল টু -2.5 log of b। এবার তুমি যখন ওটাকেই ফ্লাক্সে নিয়ে চলে যাবে না, বিটাকে ইন টার্মস অফ ফ্লাক্স ওই f বাই ওমেগা কাইন্ড অফ দিয়ে, তখনই ওটা ফ্লাক্সে ট্রান্সফার তো হবেই। এবং এফ নটটা আনার কারণটাই হচ্ছে যাতে করে কিনা ওই ওমেগা ওই ব্যাপারটাকে ওখানে নেগলেক্ট করা হচ্ছে, মানে নেগলেক্ট করা নয়,
এফ বাই ওমেগা যখন আমি করছি তখন ওমেগা দিয়ে কি হচ্ছে একটা পার্টিকুলার মানে ইয়ে কি বলে পার্টিকুলার সলিড অ্যাঙ্গেলে আমি ওটাকে ডিফাইন করতে চলেছিলাম পার ইউনিট সলিড অ্যাঙ্গেল কত হচ্ছে। তো সাপোজ আমি যদি ওমেগাটাকে 1 করে দিই অর্থাৎ এক সলিড অ্যাঙ্গেলে যতটা আসবে সেটা মাপি, তখন এফ আর বি সেম হয়ে যায়। আর এফ নট দিয়ে ভাগ করার কারণ হচ্ছে ওই রিলেটিভ ব্যাপারটাকে আনা যে কার রেসপেক্টে আমি মাপছি। জেনারেলি যখন ব্রাইটনেস মাপা হয়েছিল এরকমই ধরা হয়েছিল যে বি বাই সামথিং যেটা হচ্ছে ইউনিট ব্রাইট, অর্থাৎ যার ব্রাইটনেসটা ইউনিট দেখাচ্ছে, অর্থাৎ নিচের ফ্যাক্টরটাকে তখন 1 ধরে নেওয়া হয়েছিল। বাট পরবর্তীকালে যখন সায়েন্টিস্টরা দেখতে গেল যে এম ইকুয়াল টু -2.5 লগ অফ বি তো মানছে ঠিকই, কিন্তু ওটা সবসময় এরকম স্কেলে হবে না যা নিচের যার রেসপেক্টে মাপছি সে সবসময় জিরো ম্যাগনিটিউড বা হ্যাঁ জিরো ম্যাগনিটিউড এই জিরো ব্রাইটনেসে বলা উচিত, জিরো ব্রাইটনেসে থাকবে এরকম নাও হতে পারে। সুতরাং আমি যাকে রেফারেন্স হিসেবে ধরছি তার যে ব্রাইটনেসটা তার যে ফ্লাক্স ডেন্সিটিটা সেটা আমি লিখবো, অর্থাৎ নিচে একটা বি নট বাই এফ নট থাকবে। সেটা হ্যাঁ যদি সেটা আমি দেখি যে জিরো ব্রাইটনেস হচ্ছে, আমি যদি সেটাকে রেফারেন্স ফ্রেম ধরি দেন দ্যাট এফ নট আর বি নট উইল নট বি দেয়ার, বাট আদারওয়াইজ সেখানে একটা কিন্তু রেফারেন্স ফ্রেম থাকবে। তাই জন্য এফ নট বা বি নট এর কনসেপ্টটা এসেছিল। অর্থাৎ আমি যে ডেফিনেশনটা তোমাদের এখন লেখালাম এম ইকুয়াল টু -2.5 লগ অফ পি, সেখানে ধরেই নেওয়া হয়েছে আমি যেই স্টারকে রেফারেন্স ফ্রেমে বসিয়েছি তার ব্রাইটনেস 0, বিকজ লগ অফ 0 ইজ 1। সো নিচের যে লগ অফ বি বাই নিচের যে জিনিসটা সেটা আলাদা করে লিখতে লাগলো না। কিন্তু যদি আমি এরকম কোনো রেফারেন্স ফ্রেম না নিতাম, ইন দ্যাট কেস আমার যেই স্টারটা রেফারেন্স ফ্রেমে থাকতো তার ফ্লাক্স যা হতো দ্যাট ইজ এফ নট। ক্লিয়ার হয়েছে কিভাবে এসছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাকিদের বাকিরা বুঝেছো? ঐন্দ্রিলা বুঝেছো কেন এসছে? হ্যাঁ হ্যাঁ ওকে আচ্ছা, তো কালার ইন্ডেক্স অবধি সবার লেখা হয়েছে তাই তো? এবার লেখো স্মল এম সাফিক্সে লেখো লোয়ার ওয়েভলেন্থ। স্মল এম মৌসুমীর কথা কিছু শুনতে পাচ্ছি না, টাইপ করো তো মৌসুমী। হ্যালো হ্যাঁ বলো। হ্যালোই শুনতে পাচ্ছি, আর কিচ্ছু শুনতে পাচ্ছি না। ওয়েন্দ্রিলা শুনতে পেয়েছো ও কি বললো, কি জিজ্ঞেস করলো? আমি ওর কিছুই শুনতে পাচ্ছি না, কিছু জিজ্ঞেস করছে, লিভ করলো আবার, নেটওয়ার্কটা বাজে। বাকিদের কোনো প্রবলেম রয়েছে এই অবধি? হ্যাঁ মৌসুমী বলো। কি ডাউট হয়েছে বলো তো? কি চ্যাটটাও ডিসেবল হয়ে রয়েছে না কি হচ্ছে? গ্রুপে কেউ একজন লেখো তো ওকে যে একটু মানে চ্যাটে লিখতে কোয়ারিটা, পেশেন্ট একটু চ্যাটে লিখতে বলো তো। লিখেছো? হ্যাঁ 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 রাইট রাইট, বি বাই বি জিরো লিখতে পারো, স্মল বি, হ্যাঁ ব্রাইটনেস স্মল বি দিয়ে লিখবে। বি জিরোটা রেফারেন্স স্টারের ব্রাইটনেস। ধরে নাও যদি রেফারেন্স স্টারের ব্রাইটনেস 0 তাহলে বি জিরো থাকবে না, যদি না ধরো তাহলে থাকবে। ওকে ঠিক আছে, তো কালার ইন্ডেক্স অবধি লিখেছিলে, এবার যেটা লিখতে বললাম দ্যাট ইজ স্মল এম সাফিক্সে লিখবে লোয়ার ওয়েভলেন্থ, স্মল এম সাফিক্সে লোয়ার ওয়েভলেন্থ মাইনাস স্মল এম সাফিক্সে হায়ার ওয়েভলেন্থ, অর্থাৎ লোয়ার ওয়েভলেন্থের অ্যাপারেন্ট ম্যাগনিটিউড মাইনাস হায়ার ওয়েভলেন্থের অ্যাপারেন্ট ম্যাগনিটিউড। বোঝা গেছে প্রত্যেকের? স্মল এম সাফিক্সে লোয়ার ওয়েভলেন্থ মাইনাস
স্মল এম সাফিক্সে হায়ার ওয়েভলেন্থ, লোয়ার ওয়েভলেন্থ আমি যে দুটো ওয়েভলেন্থে বসে মাপছি কালার ইন্ডেক্স, তার মধ্যে যার ওয়েভলেন্থ কম তার যে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড দ্যাট ইজ রিটেন অ্যাজ এম সাফিক্সে স্মলার ল্যামডা বা স্মলার ওয়েভলেন্থ, আর যার বেশি ওয়েভলেন্থ তাকে লিখছি এম সাফিক্সে higher wavelength by higher lambda. So the difference between these two, that is m at lower lambda minus m at higher lambda, is the color index. বোঝা গেছে? লিখতে পেরেছো সবাই ঠিকভাবে? হ্যাঁ। আচ্ছা এবার লেখো, if this color index is negative, if this color index is negative, if this color index is negative, it signifies that if the color index is negative, it signifies that the maximum radiation is coming from the shorter wavelength. It signifies that the maximum radiation is coming from the shorter wavelength, and hence the star is a hot star. And hence the star is a hot star. The maximum radiation is coming from the shorter wavelength. The maximum radiation is coming from the shorter wavelength, and hence the star is a hot star. মানে temperature বেশি, the star is a hot star. হলে বলবে। হ্যাঁ হয়েছে। আচ্ছা নেক্সট লেখুন, in contrast if color index is positive, in contrast if color index is positive, that implies the star is a cold star. The star is a cold star. If we symbolize the color index as, if we symbolize the color index as capital B dash capital V, capital B dash capital V, then if we symbolize the color index as capital B dash capital V, then the temperature variation capital B dash capital V, then the temperature variation with the color index is a rectangular hyperbola, a rectangular hyperbola. হ্যালো। হ্যাঁ বলো শুভজিৎ বলো। হ্যাঁ দিদি, বলছিলাম যে এই কালার ইন্ডেক্স যেটা, সেটা কি মানে পুরো ইএম স্পেক্ট্রাটাই বোঝানো হচ্ছে, না শুধু মানে ভিজিবল কালারের ওয়েভ লেন্থের কথাই বলা হচ্ছে, লোয়েস্ট আর হাইয়েস্ট? না
না, কালার ইন্ডেক্সে পুরো ওয়েভলেন্থ স্পেকট্রার যে কোনো দুটো পার্টিকুলার ওয়েভলেন্থ তুমি তুলবে, তাদের মধ্যে ডিফারেন্স মাপবে। আমি বিভি বললাম কেন, আমি একটা ধরলাম, ধরো ব্লু ওয়েভলেন্থে দেখছো আর একটা তুমি ভিজুয়ালে দেখছো, সেই হিসেবে বিভি হলো। এটা ইউভি হতে পারতো, ইউবি হতে পারতো, যে কোনো দুটো পার্টিকুলার স্পেকট্রায় তুমি তুলবে, সেই দুটো স্পেকট্রায় তুমি কালার ইন্ডেক্সটা মাপবে। মেপে দেখবে সেটা পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। তো যদি নেগেটিভ আসে বলবে যে ওর টেম্পারেচারটা বেশি অনেক, আর যদি পজিটিভ আসে বলবো ওটা টেম্পারেচারটা কম। এটা হচ্ছে আর একটা ওয়ে যেটা দিয়ে এই টেম্পারেচারকে মাপা যায়। স্টারে বুঝিয়ে দিচ্ছি, আগে লেখাটা কমপ্লিট করে নাও। হয়েছে এই অবধি? টেম্পারেচার ভেরিয়েশন উইথ দ্য কালার ইন্ডেক্স ইজ রেক্ট্যাঙ্গুলার। এবার তোমরা আমার গ্রাফটা এঁকে দেখো টি ভার্সেস বি। হ্যাঁ ইন্দ্রিলা বলো। দিদি তোমার কথাটা কেটে যাচ্ছিল, মানে ওই রেক্ট্যাঙ্গুলার বললাম হাইপার বলার পরে কি বলবো? ড্র করো, গ্রাফটা ড্র করো। অ্যালং ওয়াই অ্যাক্সিস টেম্পারেচার থাকবে, এক্স অ্যাক্সিস বরাবর বিভি মানে কালার ইন্ডেক্স থাকবে। আমি নেচারটা বলে দিয়েছি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, জাস্ট ড্র ইট, মানে আমি জাস্ট ভেরিফাই করে নিচ্ছি ঠিকঠাক আঁকছো কিনা। ড্র করে কেউ একজন আমাকে হোয়াটসঅ্যাপে দাও, তাহলেই হবে। হ্যাঁ ওই তো সেই পিভি ডায়াগ্রামের মতো হবে, সেই বয়েলস এর। এটা ল্যামডা টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বলে রেক্ট্যাঙ্গুলার হাইপার বলা হচ্ছে না? হ্যাঁ ল্যামডাটা কনস্ট্যান্ট, রেক্ট্যাঙ্গুলার ওই ল্যামডা এমটি মানে এক্স্যাক্টলি t, যেটা হ্যাঁ, থেকে হ্যাঁ। আসে বলে। ল্যামডা টি বলবে না, ল্যামডা এমটি বলবে, বিকজ অলওয়েজ ওখানে তুমি কিন্তু ম্যাক্সিমাম ওয়েভলেন্থ যেখানে পিকটা পাও ডিস্ট্রিবিউশনের, সেই ওয়েভলেন্থটাকে দিয়ে তুমি মাপো। যে কোনো ল্যামডা মাপলে আসবে না। ল্যামডা এমটি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা লিখে রাখো পাশে, এই লটাও লিখে রাখো প্রত্যেকে। তোমাদের টিআইএফআর তো পরের বার তোমরা দেবে মনে হয় না, নোটিফিকেশন আউট হয়েছে? ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি এখন। ওয়েন্দ্রিলা ঠিক আছে, গ্রাফটা স্টার্ট হয়নি, ফর্ম ফিল আপ দেখছি এখানে না মনে হয়, নোটিফিকেশন না দিয়েছে। মনে হয়, ঠিক জানি না, মনে হয় না স্টার্ট হয়েছে। ধরো আমি আবার দেখে নি, কারণ অনেকে ফর্ম ফিল আপ করছে লিখেছে। গ্রাজুয়েটস 8 অক্টোবর থেকে হবে, আর লাস্ট ডেট 7 নভেম্বর। না শুরু হয়নি। টিআইএফআরটা ভালোভাবে, টিআইএফআর পেলে তো ভালো। ওই এক্সামটা খুব হ্যাঁ বলো ওয়েন্দ্রিলা। বলছি ওই এক্সামটা খুব টাফ হয়। দেখো টিআইএফআর এর কিন্তু একটা প্যাটার্ন আছে, মানে টিআইএফআর যদি পেতে চাও যেটা ভালোভাবে করতে হবে, টাফের থেকে বড় কথা জেস্টের কোয়েশ্চেন দেখবে। মানে ওদের ব্যাপারটা হচ্ছে জেস্ট টিআইএফআর কে হয় কপি করে, নইলে টিআইএফআর জেস্ট কে কপি করে। এবার এই তো রিসেন্ট একটা জেস্ট হলো, জেস্টের প্যাটার্নটা ভালোভাবে দেখে যাও। কোয়েশ্চেন গুলোর প্যাটার্ন চেঞ্জ করে একটু জাস্ট টুইস্ট করে দেয়, আর কিছু করে না। জেস্ট আর টিআইএফআর প্যারালাল প্রিপারেশন হয়। যদি জেস্টের কোয়েশ্চেন গুলো লাস্ট 2-3 বছর, এই 2-3 বছর বলছি 4-5 বছরেরটা ভালোভাবে স্টাডি করে যেতে পারো, অনেকটা প্যাটার্ন সিমিলার পাবে টিআইএফআর এ। হ্যাঁ জেস্টের কোয়েশ্চেনও টাফ, বাট আমি বলছি প্রিপারেশন স্ট্র্যাটেজি, মানে তোমরা যদি কেউ আইআইটি জ্যামের প্রিপারেশন নাও, জ্যামের প্রিপারেশনের সঙ্গে জেস্ট টিআইএফআর এর প্রিপারেশনটা পার্থক্য আছে। জেস্টের কোয়েশ্চেন গুলো স্টাডি করতে যদি থাকো, তার টপিক গুলোকে ধরে পড়তে থাকো, তাহলে টিআইএফআরটাও ক্র্যাক করা যায়। টিআইএফআর পেতে গেলে জেস্টের প্যাটার্নে পড়তে হবে, আর আইআইটি জ্যামের মতো পড়লে টিআইএফআর জেস্ট কোনোটাই পাওয়া যাবে না। এটাই আমি বোঝাতে, মানে দুটোর প্যাটার্নে একটা ডিফারেন্স রয়েছে। তবে হয় না যে কিরকম কোয়েশ্চেন ফলো করে, কিরকম কি, মানে তুমি যদি এবছরের জেস্টের প্যাটার্ন দেখো, টিআইএফআর যেটা হতে চলেছে তাতে তুমি এরকম প্যাটার্নের কিছু কোয়েশ্চেন তুমি ডেফিনেটলি পাবে। ওদের এই কোয়েশ্চেনের এগুলো খুব থাকে, মানে জেস্টের যারা কোয়েশ্চেন করে, টিআইএফআর যারা কোয়েশ্চেন করে, কোয়েশ্চেন প্যাটার্নে খুব সিমিলারিটি থাকে। সো জেস্টের প্রিপারেশন যদি ভালোভাবে নাও, তাহলে টিআইএফআরটা ভাবতে পারো। তবে পরীক্ষাটা ক্র্যাক করাও গেলেও আমি বলবো ইন্টারভিউটা খুব টাফ হয় টিআইএফআর এর। ওটার জন্য আলাদা করে প্রিপেয়ার হতে হয়। মানে কি আরো পড়তে, নলেজ অনেক ভালো রাখতে, কারণ ইন্টারভিউটা খুবই কঠিন হয়। 1.5 ঘন্টার মতন এক একটা ইন্টারভিউ নেয় ওরা, 1.5-2 ঘন্টা সব কিছুতে যায়, মানে কিছু ছাড়ে না।
টিআইএফ এর জেস্টেও তো তোমার যেগুলো ভালো ভালো রিসার্চ ইনস্টিটিউট নেয়, কিন্তু টিআইএফ এর ইন্টারভিউটা মানে বেশি কঠিন হয়। বাট জেস্ট বা টিআইএফআর পেতে হলে জ্যামের যে পড়াশোনার স্ট্র্যাটেজিটা সেটা পড়লে মানে সেটা আর এটা ডিফারেন্ট। জেস্টের জন্য টিআইএফআর এর জন্য ওভাবে পড়তে গেলে জেস্টটাকে খুব ভালোভাবে পড়তে হবে। তবে আমি কিন্তু সাজেস্ট করবো জেস্ট বেটার দ্যান আইআইটি জ্যাম, জ্যামের থেকে জেস্ট বেটার। রিসার্চের লাইনে থাকতে চাইলে জেস্টটা ক্র্যাক করার চেষ্টা করো। কোথায় টিআইএফআর গুলোয়? না, টিআইএফআর কোনো এক্সাম দিতে হবে না। টিআইএফআর পেলে তো আর এক্সাম নেয় না ইনস্টিটিউট গুলো, ওখানে গিয়েও একটা এক্সাম দিতে হয় লিখেছে। টিআইএফআর ইনস্টিটিউট গুলো এক্সাম নেয় না। কিন্তু আগের বার কিন্তু হয়নি কোনো রিটেন টেস্ট, ডিরেক্ট ইন্টারভিউ এর কল এসেছিল। অবশ্য সেটা পিএইচডির জন্য আমি জানি, তোমাদেরটা জানি না। টিআইএফআর এখন নেই কয়েক বছর, কিছু বছর ধরে কোথায় গেল? এই তো হলো আগের বার টিআইএফআর, মানে আমাদের পিএইচডিটা হয়েছে, তোমাদেরটা যাই না। একই তো হয়, শুধু পিএইচডি তে কিছু এক্সট্রা কোয়েশ্চেন থাকে আর কাট অফটা হাই থাকে। এক্সাম হয়েছে এই বছর, টিআইএফআর হয়েছে। ইনস্টিটিউটের এক্সাম গুলো নেই মোস্ট। হ্যাঁ, ইনস্টিটিউটটা আমি শুনেছি এখন, মানে যারা এবার টিআইএফআর পেলো বা পেলাম তারা তো কোনো ইনস্টিটিউটের পরীক্ষার কথা শুনিনি আমরা, ডিরেক্ট ইন্টারভিউ হয়। জেস্টেও তাই, জেস্টেও ডিরেক্ট ইন্টারভিউ হয়। তবে জেস্টটা কোয়ালিফাইড থাকলে পরবর্তীকালে রিসার্চে খুব সুবিধে পাবে। এখন যে অবস্থা হচ্ছে না, ইনস্টিটিউট ফেলোশিপ উঠে যাচ্ছে, বাজে সিচুয়েশন। আচ্ছা চলো, জেস্ট টিআইএফআর অনেক হলো, এবার ফেরত আসো। এবার সব অনলাইনে। তোমাদের তো ইয়েও হলো, কি বলে, জেইউ প্রেসিডেন্সির এমএসসির ভর্তি নিল শুনলাম সব মার্কসের বেসিসে, কোনো পরীক্ষাই হয়নি, পুরোটা নাকি মার্কস বেসিসে নিয়েছে। হ্যাঁ, পুরোটাই মার্কসের। যেহেতু তো মার্কসেই নিত, এবারে প্রেসিডেন্সিও মার্কসেই নিয়েছে। জেইউ এক্সাম হতো, আচ্ছা, আন্ডার গ্রাজুয়েট লেভেলে এক্সাম হতো না, ইউজিতে আন্ডার গ্রাজুয়েট না, আমি বলছি এমএসসি পোস্ট গ্রাজুয়েট। হ্যাঁ, ওখানে হ্যাঁ, পিজিতে তো এক্সাম হতো, তুলে দিল। শুধু নাকি মার্কস বেসিসে নিচ্ছে তোমাদের। অনেক আমাদের ছেলে মেয়ে আমাদের টিচাররা বলেছিল যে মানে ওই এক্সাম নেবে, কিন্তু মানে সেই কি ইউজিসি নাকি বলেছে যে এক্সাম নেওয়া যাবে না। ইউজিসিও তেমনি একটা নিল না তো। জেইউ প্রেসিডেন্সি কারোর এক্সাম হয়নি, কিন্তু এদিকে জেএনইউ ডিইউ এদের তো এক্সাম হচ্ছে। বিএইচইউ কালকেই তো ছিল শুনলাম। কালকে বিএইচইউ কি করে যায় না। হ্যাঁ, কালকে ছিল তো বিএইচইউ এর এক্সাম। জানি না কি করছে ভগবান জানে। বিএইচইউ এর এক্সামটা ইজি হয়, কম্পারেটিভলি ইজি বিএইচইউ। জেএনইউ ইজি, বিএইচইউ ডিইউ জেএনইউ এই তিনটে ইজি হয়। এই তিনটার ব্যাপারটা কি হয়, এই তিনটে ব্যাপারটা হয় কম টাইমে অনেক ফাস্ট হতে হবে, মানে অনেক বেশি অঙ্ক করতে হবে। ওদের তো আবার ক্যালকুলেটর স্পেসিফিক অ্যাকিউরেসি বেশি থাকতে হবে। তো ইয়ে দেয়নি, হ্যাঁ বিএইচইউ তে দেয় না, ভার্চুয়াল ক্যালকুলেটরও অ্যালাউড নয় বিএইচইউ তে। বলছি তো অ্যাকিউরেসি লেভেলটা এটা। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি যে ওই ইউনিভার্সিটির মানে এন্ট্রান্স এক্সাম গুলোর ফর্ম ফিল আপ মানে কিরকম টাইমে স্টার্ট হয়? এই টাইমেই হয় তোমার। এই ধরো তোমাদের যখন অনার্স শেষ হবে, ফাইনাল পরীক্ষা দেবে, তার 1 মাস মধ্যেই হয়। জেএনইউ বিএইচইউ এবার লেটে হয়েছে, কিন্তু ওই 1-1.5 মাসের মধ্যেই ফর্ম ফিল আপ হয়। বিএইচইউর দুটো পার্ট আছে, একটা দেখবে উইমেন্সদের আলাদা একটা হয়, মানে পরীক্ষা একই হয় কিন্তু লিস্ট আলাদা বেরোয়, আর একটা হচ্ছে ছেলে মেয়ে মিলিয়ে বেরোয়। দুটোই ভালো। উইমেন্সদেরটা আলাদা জায়গায়, মানে পড়ানোটা মনে হয় অন্য একটা ক্যাম্পাসে হয়, কিন্তু দুটোই ভালো বিএইচইউ। আচ্ছা চলো তাহলে, গ্রাফ অব্দি হলো তো কালার ইন্ডেক্সের। আচ্ছা আমাকে এবার একটা কথা বলো, কালার ইন্ডেক্সটা যদি একটু বুঝে থাকো। আমরা লিউমিনোসিটি আর ব্রাইটনেস দুটো জিনিস পড়লাম, ডিফারেন্সটা কি দুটো জিনিসের তোমরা বলো।
ব্রাইটনেস আর লুমিনোসিটির ডিফারেন্সটা কি? কারণ এই যে বোলোমেট্রিক কারেকশনটা আমরা করব, সেটা কি বোলোমেট্রিক লুমিনোসিটির ক্ষেত্রেও কারেকশন করতে পারি, নাকি শুধু ব্রাইটনেসের ক্ষেত্রে করতে পারি, নাকি দুটোর ক্ষেত্রেই করতে পারি? তো এই কোয়েশ্চেনটার আনসার করার জন্য অ্যাট ফার্স্ট ইউ নিড টু নো দ্য বেসিক ডিফারেন্স বিটুইন লুমিনোসিটি অ্যান্ড ব্রাইটনেস। শুভজিৎ, লুমিনোসিটি আর ব্রাইটনেসের ডিফারেন্স কি হবে, নাকি একই জিনিস দুটো? বলছি যে লুমিনোসিটি যেটা, ওইটা তো মানে একটা সোর্স থেকে যেই মানে মানে ইন্টেন্সিটিটা বেরোচ্ছে তার মানে সেইটার উপর ডিপেন্ড করে মানে। আর ব্রাইটনেসটা মানে ফ্লাক্স বাই মানে সেই অ্যাঙ্গুলার যেটা মানে মানে সলিড অ্যাঙ্গেল যেটা ওইটা ওরকম হয় তো এবার মানে ব্রাইটনেসটা সেটা শেপের উপরেও ডিপেন্ড করে, মানে ওই যেই সোর্স থেকে বেরোচ্ছে ওটার শেপের উপরেও ডিপেন্ড করে, কিন্তু লুমিনোসিটিটা তো শেপের উপর ডিপেন্ড করে না। তাহলে আমাকে বলো, বোলোমেট্রিক কারেকশন কি লুমিনোসিটিতেও করা যাবে, ব্রাইটনেসেও করা যাবে, নাকি শুধু ব্রাইটনেসে করা যাবে, লুমিনোসিটিতে করা যাবে না, বা উল্টোটা? দুটোতেই তো করতে হবে। দুটোতেই করা যাবে, রাইট। কারণ তাহলে আমি যদি আমরা তো তোমাকে জিজ্ঞেস করি, আমরা তো যেগুলো দেখতে পাই না সে মানে যে ওয়েভলেন্থ গুলো, সেগুলোর ক্ষেত্রে তো কারেকশন দুটোর ক্ষেত্রেই লাগবে। রাইট, তার মানে যে জিনিসটা তোমরা পড়বে দুটো জিনিস, বোলোমেট্রিক লিখে নাও, বোলোমেট্রিক কারেকশন ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ লুমিনোসিটি অ্যান্ড ব্রাইটনেস অফ আ স্টার। Bolometric correction is applicable for both luminosity and bolometric correction is applicable for both luminosity and the brightness of a star. Bolometric luminosity is defined as the energy emitted by the star per unit time across all the possible wavelengths. Whereas bolometric brightness is the radiation reaching to the observer's location per unit time across all possible wavelengths.
একটা আঁকাটা না এঁকে দিলেই ভালো হতো তোমাদের। হয়েছে লেখা? হ্যাঁ, লেখা হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, এবার এই ছবিটায় আসো। আজে হয়েছে কিন্তু স্টেপ। তুমি একটু আঁকিয়ে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দাও না, এটা থেকে ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমি একেই সেন্ড করি। ঠিকই বলছো, বোর্ডে করলে বেটার হতো, কিন্তু আর আমি করেই পাঠাচ্ছি। দেখো তো ছবিটা পেলে কিনা। প্রথম ছবিটার নিচে হেডিং দাও রেড জায়ান্ট, আর পাশেরটার নিচে হেডিং দাও হোয়াইট ডোয়ার্ফ। পেয়েছো? হ্যাঁ দিদি, এখানে হ্যাঁ, হেডিং বাঁদিকেরটা প্রথমটার হেডিং দাও হচ্ছে রেড জায়ান্ট, আর ডান দিকেরটার হেডিং দাও হোয়াইট ডোয়ার্ফ। এপসাইলন বাই টি এনার্জি পার ইউনিট টাইম, ই বাই টিও লিখতে পারো। হয়েছে? এবং আঁকা কমপ্লিট হলে আমাকে বলো। আমি যদি আমাদের পৃথিবীতে বসে খালি চোখে দেখি, ধরো এই দুটোই দেখা যাচ্ছে, কোনটা আমার কাছে বেশি ব্রাইট বলে মনে হবে, এটা আমাকে বলো। মানে যেটা কোনটা বেশি ব্রাইট বলে মনে হয়? মানে ওই সেকেন্ডেরটা বেশি, মানে যেটার ভিজিবল রেঞ্জটা বেশি।
যেটার ভিজিবল রেঞ্জে পিক আছে সেটা আমার কাছে ব্রাইট মনে হবে, তাহলে কোনটা ব্রাইট মনে হবে? রেড জায়ান্ট। হ্যাঁ হ্যাঁ, রেড রেড জায়ান্টটা। জায়ান্ট। red giant। এবং হোয়াইট ডোয়ার্ফটা কেন মনে হবে না? কারণ ওর পিকটা আলট্রাভায়োলেট ইনফ্রারেডের দিকে চলে, না, ইনফ্রারেডের পিক দিকে। পিক যেখানে ইনফ্রারেডে তো হ্যাঁ হ্যাঁ, নেমে পিকটা গেছে, ইনফ্রারেড। পিক ইউভিতে। কিন্তু এটা তো তুমি অ্যাপারেন্টলি দেখলে বুঝতে পারবে, বাট তুমি যেই এখানে বোলোমেট্রিক কারেকশন দেবে, মানে এটাই বোঝানো হয় কেন কারেকশনটা আনা হলো, বিকজ যখনই তুমি বোলোমেট্রিক কারেকশন দেবে ওভার অল দিস থ্রি ওয়েভলেন্থ তুমি যেই মাপবে, তখন দেখা যাবে না হোয়াইট ডোয়ার্ফ কিন্তু বেশি এনার্জি রেডিয়েট করে। তাহলে আসলে আমরা যেটাকে অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে যে ও ব্রাইট, সেটা কিন্তু ব্রাইট নাও হতে পারে। এটা বোঝানোর জন্যই এই দুটো গ্রাফ আঁকালাম, এবং এই ধরনের মানে এইরকম সমস্যা রাইজ করে বলেই কারেকশনটা আনতে হয়। সো যদি এই অবধি হয়ে যায় তাহলে নিচে সো চলে যদি আসি। কার্ভের নেচারটা কি, মানে এটা কোন ইকুয়েশন থেকে কার্ভটা প্লট করলে? কার্ভটা প্লট করলাম তোমার সিম্পলি বলো ব্ল্যাক বডি রেডিয়েশন কোন কার্ভ Black ফলো body করে? ব্ল্যাক বডি ডিস্ট্রিবিউশন। রেডিয়েশন যদি করো সেটা কি ওই যে বলো না প্লাঙ্কস ফর্মুলাটা যেটা আরে 8 পাই এইচ 8 pi h 8 cube পাই c কিউব cube। বাই সি কিউব হ্যাঁ, বুঝতে পেরেছি। এক্সপোনেনশিয়াল এইচ নিউ বাই কেটি মাইনাস 1, ডিস্ট্রিবিউশন কার্ভ। ওটা থেকে আসে না কার্ভটা, ওটা থেকে। আচ্ছা, তাহলে এই কারেকশন ম্যাগনিটিউড সিস্টেম গুলো হলো। এখানে তোমার ওগুলোরই ইয়েগুলো রয়েছে, বিভিন্ন ফর্মুলা গুলো। আমি অঙ্কগুলো করাই এবার। ডাউনলোড হচ্ছে না, ব্ল্যাঙ্ক চলে আসছে। এইগুলো দেখবে বিভিন্ন স্কেল গুলোকেই মানে বিভিন্ন ফর্মুলা গুলোকে একটু এদিক ওদিক করে লেখা, তার এক্সাম্পলস দেওয়া। এখানে বাকি নতুন করে বলার কিছু নেই। ঠিক আছে, চলো অঙ্ক করো এবার। এই তো হয়ে গেল, তাহলে এরপর অঙ্কগুলো বলছি, তোমরা লেখো। কিছু অঙ্ক এখন করাবো, কিছু অঙ্ক আমি অ্যাসাইনমেন্ট যেটা দেবো এবার ম্যাগনিটিউড আর ফটোমেট্রির উপর, তাতে থাকবে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন লেখো। ফার্স্ট কোনটা করাই বলো তো? লেখো faint brown dwarf stars, faint brown dwarf stars have absolute magnitudes of 17.5. Faint brown dwarf stars have absolute magnitudes of around 17.5. কত How বললে? many times? 17.5. 17.5. How many times fainter the sun? How many times fainter than the sun are these stars? How many times fainter than the sun are these stars? মানে সূর্যের থেকে এই স্টারগুলো কতটা ফেন্টার তোমাকে বার করতে হবে। ওদের অ্যাবসলিউট ম্যাগনিটিউড বলে দিয়েছে 17.5। বলো কোন ফর্মুলা দিয়ে হবে? ওই যে এম বল ক্যাপিটাল এম হ্যাঁ, ক্যাপিটাল এম বল মাইনাস ক্যাপিটাল এম বল মাইনাস স্থান 2.5 লগ লগ এল বাই এল দিয়েছিল ওইখানে এল বাই এল না, তুমি লুমিনোসিটি দিয়েও বললে পারো। যদি ওটা তুমি ব্রাইটনেস এ নিয়ে যাও বি বাই বি নট হবে, তো সেখান থেকে তুমি বার করো বি বাই বি নটটা কত আসছে, কত রেশিও আসছে সেটা বার করো।
সানের বিটা কত ছিল ভুলে গেছি। কি বললে আরেকবার বলো। বলছি যে সানের ক্ষেত্রে ব্রাইটনেসটা কত ছিল? সানের ব্রাইটনেসটা তো এখানে লাগবে না, তোমাকে তো দুটো ব্রাইটনেসের রেশিও বার করতে হবে। সানের ব্রাইটনেস তো এখানে কাজে লাগছে না। এটা কি 10 to এম the power সান minus বলতে 7 চাইছো? হবে। 10⁻⁻5 আসার কথা। তুমি কি এম সান মানে ম্যাগনিটিউডটা জানতে চাইছিলে? ওয়েন্দ্রিলা, সানের ম্যাগনিটিউড জানতে চাইছিলে? না না, এবারে বুঝতে পেরেছি, মানে ওই যে এম বল মাইনাস এম বল সান দিয়ে যেটা আছে হ্যাঁ ওইখানে হ্যাঁ, তো মানে এম ব্রাইটনেসটা বল বেশি। সানটা জানো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এম এম বল বল সানটা সানটা সেই হচ্ছে 5 5 5 5 ধরে 5, 10⁻⁻5 আসার কথা। 7 আসলো যে। 7 এসছে, মৌসুমীর 7 এসছে, পাঠাও দেখি। 17.5 বললে না তুমি? হ্যাঁ হ্যাঁ, 17.5। 17.5 minus 5 মানে 12.5 equal to minus বলছি দিদি 10⁻⁻5। 10⁻⁻5, রাইট, ঠিক আছে। মৌসুমীর কিছু একটা জায়গায় কোনো ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছে। তার মানে দ্য ব্রাউন ডোয়ার্ফ স্টার্স উইল বি 10⁻5 টাইমস ফেন্টার দ্যান দ্য সান, এটা হবে তোমার কনক্লুশন। এসছে প্রত্যেকের, বাকিদের অদিতি, হ্যাঁ সুশোভন, করছি। আর 2 অভিরূপ, পাঠক আর মুখার্জি। এসছে তো নাকি এমনি বলে দিলে? হ্যাঁ, এইগুলো সব তোমাদের অ্যাসাইনমেন্টে থাকবে, আবার যখন অ্যাসাইনমেন্ট জমা দেবে সেখানে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট নিয়ে ভালো কথা, আমি ভাবছি কি বলতো, আহ, হ্যাঁ পাঠাও। মাইনাস মৌসুমী 10⁻⁻7 এসছে, মেবি ওটাকে 5 ধরে নিয়েছে। পাঠাও দেখি মৌসুমী, আমি বলছি কি অ্যাসাইনমেন্ট বুঝতে পারলাম। আমাকে একটু পাঠাও, যেটা করেছো পাঠাও একবার হোয়াটসঅ্যাপে। আমি বলছি অ্যাসাইনমেন্টের সলিউশনটা আগে তোমাদের দিয়ে দিই এমনি পিডিএফ ফরম্যাটে, তোমরা দেখে নাও, কারণ এখনো তো অনেকটা এগোতে হবে। তো যদি যা যা ডাউট হবে সেগুলোকে করো, সেটা আবার কোনো একদিন যদি কিছুটা সিলেবাস এগিয়ে নেওয়ার পরে টাইম হয় তখন ডাউটগুলো ক্লিয়ার করবো। আমি সলিউশনটা এমনি দিয়ে দিই নাকি? 10⁻⁻5 তো অ্যান্সার। হ্যাঁ সেটাই। হ্যাঁ, 10⁻⁻5 অ্যাসাইনমেন্টের সলিউশনটা নিয়ে যদি এখন দিয়ে দিই। হ্যাঁ দিদি দিয়ে দাও, যদি হ্যাঁ অসুবিধা হয় দিয়ে দাও পরে। তাহলে, যদি আমরা কিছু বুঝতে না। হ্যাঁ, আমারও মনে হয় সেটা বেটার, টাইমটা যাবে কম। আর সানডে তোমরা সেকেন্ড অ্যাসাইনমেন্টটা পাবে, ফটোমেট্রি আর ম্যাগনিটিউডে। ওতেও থাকবে ওরকম 10-11টা মতোই অঙ্ক আছে, অ্যাসাইন করে দেবো সানডে। আচ্ছা, এটা সবার হলো? মৌসুমী শুধু 10⁻⁻7 এসছে, একবার আমাকে পাঠাও মৌসুমী অঙ্কটা। আচ্ছা, তাহলে বাকিরা পরের অঙ্কটা একটু লিখতে থাকো, ও আমাকে পাঠাক, ততক্ষণ লিখতে থাকো। লেখো, সাপোজ ইউ আর অবজার্ভিং দ্য সান, সাপোজ ইউ আর অবজার্ভিং দ্য সান from a planet orbiting another star 40 parsec away. Suppose you are observing the sun from a planet
orbiting another star 40 parsec away, what would be the sun's apparent magnitude? What would be the sun's apparent magnitude? What would be the sun's apparent magnitude? Suppose you are observing the sun from a planet orbiting another star 40 parsec away. Suppose you are observing the sun from a planet orbiting another star 40 parsec away. What would be the sun's apparent magnitude? সানের অ্যাপারেন্ট ম্যাগনিটিউড কি হবে? যেখানে সানের অ্যাবসলিউট ম্যাগনিটিউড হচ্ছে 4.8 প্লাস 4.8, ক্যাপিটাল M প্লাস 4.8. Then find small m when the distance is from a planet 40 parsec away. তার মানে ডিস্টেন্সটা 40 parsec. What would be the sun's apparent magnitude? What would be the sun's apparent magnitude? Bracketed capital M equal to plus 4.8 for sun. Sun's absolute magnitude plus 4.8 দেওয়া। $5.4. এই ফর্মুলাটা নয় তো মৌসুমী, m মাইনাস m স্টার m সান যেটা ছিল ওটা দিয়ে হবে। ভাগ করেছো কেন বাই 2.5? সানের সঙ্গে যেটা ছিল না এই ফর্মুলাটা দিয়ে হবে অঙ্কটা। দিস ওয়ান, এই ফর্মুলাটা দিয়ে হবে। এখানে m2 টা সানের m2 হবে, l2 টা সানের লুমিনোসিটি হবে। বোঝা গেছে মৌসুমী? আচ্ছা ঠিক আছে। ওই ফর্মুলাটা দিয়ে তখন হতো যদি তুমি দুটো আলাদা স্টারের ক্ষেত্রে তুমি ভাগ করে দিতে পারতে, কিন্তু এখানে তুমি কি করছো দুটো স্টারের ক্ষেত্রে কম্পেয়ার করে করছো, তাই ওই ফর্মুলাটা হবে। পরের অঙ্কটা হয়েছে কারণ 5.4. 5.4 কি ফর্মুলা দিয়ে করেছো সেটা বলো। Small m minus capital M equals to log 10 R by 10. আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওই ফর্মুলাটা দিয়েই হবে। ঠিক আছে, করে তোমার স্মল এম কত এসছে? Small m 5.4. 7.8 আসা উচিত, 5.4 কেন এলো তোমার বলো তো? 7.8 আসবে, ওর 5.4 এলো কেন? ক্যালকুলেশনটা পাঠাও দেখি সুশোভন। প্লাস 7.8 আসবে। প্লাস মাইনাস দেওয়াটা এখানে ইম্পর্টেন্ট, শুধু মানে শুধু 7.8 লিখলে হবে না। বাকিদের হচ্ছে তো অঙ্কটা? হ্যাঁ হয়েছে 7.8। আচ্ছা আচ্ছা, এরপরে এই যে পিডিএফ এ যে জিনিসগুলো রয়েছে না ওই ল্যামডা এমটি ওই জিনিসগুলো রয়েছে, তোমরা একবার পুরো জিনিসটা পড়বে। ওই রেডিয়েশন স্পেকট্রা দেখছো যেটা আমি বোঝাচ্ছিলাম ওগুলো রয়েছে। সো এই জায়গাটা যদি না বুঝতে পারো ছেড়ে রাখো, এটা আমি পরের দিন বলবো। ব্রাইটনেস টেম্পারেচার, বাট তার আগে অবধি ওই ল্যামডা এমটি ইকুয়াল টু কনস্ট্যান্ট এই অবধি পুরোটা তোমরা দেখে নেবে পিডিএফ এর। এটা আমি আপলোড করে দিচ্ছি, এই অবধি দেখবে। আর আমি যে অ্যাসাইনমেন্টটা ফটোমেট্রি দিচ্ছি সেটা করে রাখবে, সেটা সানডে তোমাদের আপলোড করে দেবো, সানডে তোমরা করে রাখবে। নেক্সট ডে ওই ব্রাইটনেস থেকে পার্টটা শেষ করিয়ে তোমাদের ইয়ে শুরু হবে, বলো যেটা জিওমেট্রি, যেটা সেটা শুরু হবে, স্পেরিক্যাল জিওমেট্রি দিয়ে শুরু হবে পরের দিন।
ঠিক আছে, এই অবধি তাহলে আর কারোর কোনো ডাউট নেই তো? আর যেটা আমি বললাম স্কেলিংটা কি, যদি কারোর ম্যাগনিটিউড বেশি নেগেটিভ হয় তার মানে সেটা ব্রাইট না ফেন্ট? রাইট। নেগেটিভ হলে রাইট, রাইট। ব্রাইট। আর যত পজিটিভ হবে তত ফেন্ট হবে। এবং স্কেলটা সবসময় বাদিক থেকে ডান দিকে, সরি ডান দিক থেকে বাদিকে যাবে। আর তোমরা একটু গুগল করে দেখতে পারো যে আমাদের সব থেকে ফেন্টেস্ট স্টার কোনটা, ব্রাইটেস্ট স্টার কোনটা, ভ্যালুগুলো দেখবে, তাহলে ওই অর্ডারটা কতটা ডিভিয়েট করে ওটা বুঝতে পারবে। আর বাকি যেটা তোমাদের ম্যাগনিটিউডের থিওরি ছিল সেটা শেষ, সেটা আর কিছু নেই। সো ক্লিয়ার তো? 3 ধরনের ম্যাগনিটিউড, অ্যাপারেন্ট, অ্যাবসলিউট আর বোলোমেট্রিক। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের কাজ রইলো কি, ইয়ে দেখা, কি বলে এই পুরো হ্যাঁ বলো বলো, কে বলছিলে? ফোর 4.8 into 10। না এটা 5 এটা গুণ হবে, 5টা লিখিনি ফর্মুলা, তাহলে 7.8। হ্যাঁ আমি ঠিক আছে। রাইট রাইট রাইট, ওটা থাকবে, ঠিক। হ্যাঁ বলো, কে কে ঐন্দ্রিলা বা মৌসুমী না কে, অদিতি কেউ একজন কিছু বলছিলে না? আচ্ছা তাহলে এই অবধি সকলের ঠিক আছে তো? অভিরূপ, শুভজিৎ, ঐন্দ্রিলা প্রত্যেকের কোনো ডাউট নেই আর ব্রাইটনেস বা এগুলো নিয়ে? ম্যাগনিটিউডে আর কোনো ডাউট নেই তো? ফটোমেট্রি অলমোস্ট শেষ। আর ওই ল্যামডা এমটি কনস্ট্যান্ট যে লটা, ওটা কিন্তু খুব এসেনশিয়াল, ওটা দিয়ে প্রচুর অঙ্ক দেয়, ওটা মাথায় রেখো। আর আলাদা করে কিছু এখানে বলার নেই তো, আমি অঙ্কগুলো দিয়ে দিচ্ছি আর তোমাদের সলিউশনটা আপলোড করে দিচ্ছি, দেখে নেবে যেটা পারবে না সেটা। আর পরের অ্যাসাইনমেন্টটা যেটা দেবো ওটা পুজোর আগে দিয়ে দিও, সাবমিট করে দিও, ছোট ছোট অঙ্ক তো ম্যাগনিটিউডে, ওটা ওই 8-9 তারিখের মধ্যে সাবমিট করে দিও, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি করছি, এন্ড করছি। অভিরূপ একটু থাকো তো, অভিরূপ পাঠক থাকো, বাকিরা লিফট করে যাও। অভিরূপ রেকর্ডিং বন্ধ করে দাও তুমি। সুশোভন কারেক্ট করে নিয়েছিলে তো অঙ্কটা যেটা হ্যাঁ বললাম? হ্যাঁ হ্যাঁ